হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তোদের নির্ণায়কের চ্যাপ্টারটা অনেক দিন ধরে কন্টিনিউ হচ্ছে। আমি নিজেই ভীষণ বোর হয়ে গেছি, তোরাও নিশ্চয়ই এতদিনে বোর হয়ে গেছিস ডিটারমিনেন্ট করে করে। তো আজকে আমরা এটা শেষ করে দেবো, আর এটাকে লেন্দি করব না। অনেক দিন হলো আমরা ডিটারমিনেন্টটা করছি। যেহেতু ডিটারমিনেন্টের চ্যাপ্টারের অঙ্কগুলো এক একটা এক এক রকম এবং বেশ অন্যরকমই, সেই জন্য এটা আমি তো টাইম নিয়েই করালাম। তো আজকে আমাদের যেটা আছে সেই চ্যাপ্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বেশ সুন্দর এবং খুব একটা বড়ও নয়। আশা করি তোদের খুব একটা বোরিং লাগবে না। তো এখানে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিটারমিনেন্টের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ডিটারমিনেন্টের সাহায্যে সমীকরণ সমাধান করা, যেটাকে আমরা ক্যামারস রুল বলে থাকি। আর একটা জিনিস আমরা জানবো ডিটারমিনেন্টের অ্যাডজুগেট ক্যালকুলেট করা এবং রেসিপ্রোকাল বা অনন্য ক্যালকুলেট করা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখবো। এবং বেশি অঙ্কও নেই এবং প্রত্যেকটা অঙ্কই বেশ ইন্টারেস্টিং, সেই জন্য এখানে তোরা আশা করি খুব একটা বোর হবি না। আমি খুব তাড়াতাড়ি এটাকে শেষ করে দেবো আজকেই। তো প্রথমে আমরা শিখে নিচ্ছি কিভাবে একটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ক্যালকুলেট করা হয়। অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট, অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। তো এটা কিভাবে ক্যালকুলেট করা হয়? ধর একটা ডিটারমিনেন্ট আছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তো এই যে ডিটারমিনেন্টটা আছে সেই ডিটারমিনেন্টের অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট আর কিছুই নয়, এটাকে আমি ডেল্টা বলি। তো ওটাকে লেখা হয় ডেল্টা ড্যাশ দিয়ে। ঠিক আছে, ডেল্টা ড্যাশ দিয়ে লেখা হয় এবং সেটা হবে তোর ক্যাপিটাল A1, ক্যাপিটাল A2, ক্যাপিটাল A3, ক্যাপিটাল B1, ক্যাপিটাল B2, ক্যাপিটাল B3, ক্যাপিটাল C1, ক্যাপিটাল C2, ক্যাপিটাল C3। এবার ব্যাপারটা হচ্ছে ক্যাপিটাল A1, A2, A3 এই ক্যাপিটালগুলো কী? এগুলো আর কিছুই নয়। A1 হচ্ছে কোফ্যাক্টর অফ A1। ঠিক আছে, B1 বা AI বলতে পারিস, AI ইজ কোফ্যাক্টর অফ AI, BI ইজ কোফ্যাক্টর অফ BI, আর ক্যাপিটাল CI ইজ কোফ্যাক্টর অফ CI। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হচ্ছে সেই ডিটারমিনেন্টটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। কোফ্যাক্টর যদি ভুলে গিয়ে থাকিস তাহলে আর একবার দেখে নিস কোফ্যাক্টরটা কি। আমি একটার কোফ্যাক্টর দেখিয়ে দিচ্ছি। A1 এর কোফ্যাক্টর A1, ক্যাপিটাল A1, সেটা ইকুয়ালস টু আসছে B2 B3 C2 C3। ঠিক আছে, অর্থাৎ যে এলিমেন্টের কোফ্যাক্টর ক্যালকুলেট করছি তার রো এবং তার কলামটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটা থাকছে সেই পোর্শনের ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করেই হচ্ছে কোফ্যাক্টর। অবশ্যই উইথ সাইন, অর্থাৎ পজিশন সাইন। ফার্স্ট এলিমেন্ট হলে পজিশন সাইন পজিটিভ, সেকেন্ড এলিমেন্ট হলে পজিশন সাইন নেগেটিভ, আবার থার্ড এলিমেন্ট হলে নেগেটিভ, সরি পজিটিভ, এটা আবার নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা পজিশন সাইন জানি, সেই সাইন দিয়ে কোফ্যাক্টর হলো। এইবার যদি বলা হয় রেসিপ্রোকাল বা অনন্য, অনন্যকের অ্যাকচুয়ালি সেরকম কোনো নোটেশন নেই। অনেক সময় ডেল্টা 1 ডেল্টা 2 এইভাবে লেখা হয়ে থাকে। কিছুই না, এই অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট যে ডিটারমিনেন্টটা আমরা পাই সেই ডিটারমিনেন্টটাকে প্রত্যেকটা এলিমেন্টকে যদি ডেল্টার ভ্যালু দিয়ে ডিভাইড করা হয়, মানে ডেল্টা তো অ্যাকচুয়ালি একটা স্কেলার, এটা তো একটা ভ্যালু আছে, ডিটারমিনেন্টটাকে আমি এক্সপ্যান্ড করে দিলে একটা ভ্যালু পাবো। সেই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা, সেই ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে যদি আমি প্রত্যেকটা এলিমেন্টকে ডিভাইড করি, অর্থাৎ ডেল্টা 1 ইকুয়ালস টু আমি যদি এরকম লিখি A1 বাই ডেল্টা, A2 বাই ডেল্টা, A3 বাই ডেল্টা, এখানেও একই রকমভাবে B1 বাই ডেল্টা, B2 বাই ডেল্টা, C2 B3 বাই ডেল্টা, এটাকে লিখছি C1 বাই ডেল্টা, এটা C2 বাই ডেল্টা, এটা C3 বাই ডেল্টা। এটা যদি লেখা হয় তাহলে যে ডিটারমিনেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে রেসিপ্রোকাল অফ ডেল্টার রেসিপ্রোকাল হচ্ছে এই এলিমেন্টটা।
বুঝতেই পারছিস? তো সেক্ষেত্রে ডিটারমিনেন্টের রুল যদি ফলো করি, এটা 1/Δ³ ডেল্টা ড্যাশ এইভাবেও ভাবতে পারিস, তাই তো? কারণ প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমি এখানে কি করছি, প্রত্যেকটা রো থেকে আমি 1/Δটাকে কমন নিতে পারি। তাহলে 3টে রো থেকে 1/Δ কমন নিলে 1/Δ³ এবং পরে যে ডিটারমিনেন্টটা পড়ে থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডেল্টা ড্যাশ বা অ্যাডজয়েন্ট বা অ্যাডজুকেট হয়ে গেল। এইটা আমাদের গেল অ্যাডজয়েন্ট নির্ণয় করার পদ্ধতি বা অ্যাডজুকেট নির্ণয় করার পদ্ধতি। এবার আমরা চলে আসছি যে প্রতিসম বা বিপ্রতিসম ডিটারমিনেন্ট কাকে বলা হয়। আচ্ছা, এখানে একটা কথা অবশ্যই বলে রাখা দরকার, প্রতিসম না হলেই যে বিপ্রতিসম হবে তার কিন্তু কোনো মানে নেই। প্রতিসম না হলেই যে বিপ্রতিসম হবে তার কিন্তু কোনো মানে নেই। একটা ডিটারমিনেন্ট এমনও হতে পারে যেটা প্রতিসম বা বিপ্রতিসম কিছুই নয়। তো প্রতিসম কাকে বলছে? প্রতিসম কিছুই না যদি ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ট্রান্সপোজ হয়, ডেল ইকুয়ালস টু ডেল ট্রান্সপোজ হয়, তাহলে আমরা সেই ডিটারমিনেন্টটাকে বলে থাকি প্রতিসম। যেমন কিছুই না, ডেল ট্রান্সপোজ কি? ধর ডেল ইকুয়ালস টু A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ট্রান্সপোজ আমি আগেও বলেছিলাম, আবারও এখানে বলে দিচ্ছি যে ধর ট্রান্সপোজটা হলো সেই ডিটারমিনেন্ট যেখানে রোগুলো কলাম আর কলামগুলো রো হয়ে যায়। মানে এখানে যেটা ফার্স্ট রো ছিল সেটা এই ডিটারমিনেন্টে ফার্স্ট কলাম হয়ে যাবে, অর্থাৎ আমি এখানে লিখবো A1 A2 A3 লিখবো। সেকেন্ড রোটাকে সেকেন্ড কলামে লিখবো, অর্থাৎ B1 B2 B3 লিখবো। এবং থার্ড রোটা থার্ড কলামে লিখবো C1 C2 C3। তাহলে এই যে নতুন ডিটারমিনেন্টটা তৈরি হলো, ভ্যালু কিন্তু সেম থাকবে, অর্থাৎ এই ডিটারমিনেন্টের ভ্যালু এবং এই ডিটারমিনেন্টের ভ্যালু, দুটো ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু সেম থাকবে, কিন্তু এলিমেন্টগুলোর পজিশনটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? পজিশনটা চেঞ্জ হয়ে গেল, তার ফলে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, ইকুয়ালিটি ইন দ্য সেন্স এখানে কিন্তু ইকুয়ালিটি মানে মানটা ইকুয়াল সেটা বলা যাবে না। বুঝতে পেরেছিস? মানে ডিটারমিনেন্টের মান সমান যদি ক্যালকুলেট করতে হয় তাহলে অবশ্যই ডেল এবং ডেল ট্রান্সপোজের মান সবসময় সেম। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু হবে না, আমাকে দেখতে হবে চেহারাটা একই রকম থাকছে কিনা। অর্থাৎ ডেল ইকুয়ালস টু ডেল টি এইটা কিন্তু ন্যাচারালি লেখা হয় না, যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেখা হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেখা হয় যদি A ইজ ইকুয়াল টু A ট্রান্সপোজ হয় তাহলে আমরা বলবো প্রতিসম, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে ডেল ইজ ইকুয়াল টু ডেল ট্রান্সপোজ কিন্তু লেখা হয় না। তার কারণ ডিটারমিনেন্টে তো একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালু অনুযায়ী, এটা স্কেলারের সূত্র অনুযায়ী ডেল এবং ডেল ট্রান্সপোজের ভ্যালু সবসময় সেম। সুতরাং আমরা ডেল ইজ ইকুয়াল টু ট্রান্সপোজ হলে প্রতিসম বলবো, সেটা কিন্তু আমরা অ্যাজ এ ডেফিনেশন লিখতে পারবো না। তাহলে এখানে কি করা হয়? এখানে বলা হয় যে অ্যাকচুয়ালি আমি যেভাবে ডিটারমিনেন্টটা লিখলাম সেই ডিটারমিনেন্ট লেখার পদ্ধতিটাও, মানে পদ্ধতিতে লিখলে জিনিসটা বলতেও অসুবিধা হবে। দেখ বইতে কত নম্বর পেজ এটা? হ্যাঁ, 169 পেজ। 169 পেজে এখানে সুন্দর করে লেখা আছে, মানে রো কলাম ওয়াইজ এলিমেন্টগুলোর নাম দিয়েছে। রো কলাম ওয়াইজ বলতে ফার্স্ট রো, যেভাবে এটা ম্যাট্রিক্সেও আমরা এইভাবে নামকরণ করতাম, যে ফার্স্ট রো ফার্স্ট কলাম A11, ফার্স্ট রো সেকেন্ড কলাম A12, ফার্স্ট রো থার্ড কলাম A13, সেকেন্ড রো ফার্স্ট কলাম A21, সেকেন্ড রো সেকেন্ড কলাম A22, সেকেন্ড রো সেকেন্ড থার্ড কলাম A23, A31, A32, A33। সেক্ষেত্রে আমাদের বলতে সুবিধা হবে, ঠিক আছে? অ্যাজ এ ডেফিনেশনটা দিতে সুবিধা হবে। কীরকম? এটা যদি আমাদের ডেল হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্টের পজিশন কি AIJ, অর্থাৎ আইথ রো জেথ কলাম। এবার যখন এটাকে আমি ট্রান্সপোজ করব তখন জিনিসটা কি হবে? দেখ, A11 হবে, এটা হয়ে যাবে A12, এটা A13, এটা 21, এটা 22, এটা 23, আর এটা 31, এটা 32, এটা 33। অর্থাৎ এই যে ট্রান্সপোজ ডিটারমিনেন্টে ফার্স্ট এলিমেন্টটা ডিনোট করছে কলাম, সেকেন্ড এলিমেন্টটা ডিনোট করছে রো, তাই তো? ফার্স্ট এলিমেন্টটা কলাম ডিনোট করছে, সেকেন্ড এলিমেন্টটা রো ডিনোট করছে। এবার এখানে আমি AIJ লিখছি, তাহলে এটাকে লিখবো কি AJI, তাই তো?
jth কলাম ith রো। যদি এই দুটো ইকুয়াল হয়ে যায়, এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই যদি হয়, তাহলে আমরা বলবো এটা ট্রান্সপোজ। কেন? এই দুটো ডিটারমিনেন্ট দেখতে চেহারা অনুযায়ী সেম হবে কখন? যদি কিনা A21 ইজ ইকুয়াল টু A12 হয়, A13 ইজ ইকুয়াল টু A31 হয়, A12 ইজ ইকুয়াল টু A21 হয়। এরা যদি পজিশন ওয়াইজ সেম হয় তবে আমরা এটাকে বলতে পারবো এটা প্রতিসম ম্যাট্রিক্স। মানে অর্থাৎ ট্রান্সপোজ করে দেওয়ার পরেও তার চেহারার কোনো পরিবর্তন হলো না, সেক্ষেত্রে আমরা বলবো প্রতিসম। আর যদি কিনা এমন হয় যে চেহারার পরিবর্তন হলো না কিন্তু একটা নেগেটিভের ব্যাপার এলো, নেগেটিভ মানে ধর এ আই জে ইজ ইকুয়াল টু যদি মাইনাস এ জে আই হয়, তাহলে কিন্তু আমরা বলবো এটা বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক, সরি ম্যাট্রিক্স নয়, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা একটুখানি করতে করতে তো অসুবিধা হবে না, করতে করতে বুঝতেই পারবি কি হচ্ছে। এবার এইটার জন্য একটা জিনিস বলি, যে ডিটারমিনেন্টটাকে স্কিউ সিমেট্রিক বলছি, তো আমরা কি বললাম যে এ আই জে ইজ ইকাল টু এ জে আই হয়। তো এই যে বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক বলছি, এটা নিশ্চয়ই সমস্ত আই এবং জে এর ক্ষেত্রে সত্যি। তাহলে যে A11 মানে কি? এ আই জে। তাহলে এটা এখানে আই ইজ ইকাল টু জে, আই ইকুয়ালস টু জে, আই ইজ ইকাল টু জে হলেও তাহলে A11 ইজ ইকাল টু এ মাইনাস A11 হবে সিমেট্রিকের ক্ষেত্রে। দেখো আমি একটু পরিষ্কার করে বলি, এ আই জে ইজ ইকাল টু আমি বললাম মাইনাস এ জে আই, এটা হচ্ছে। এবার যদি আই ইজ ইকাল টু জে হয়ে যায় তাহলে কি হবে? এ আই আই ইজ ইকাল টু মাইনাস এ আই আই হয়ে যাবে। যদি আই জে কে আই দিয়ে রিপ্লেস করে দিই, করতেই পারি যেহেতু ডায়াগোনাল এলিমেন্টগুলোতে সব জে ইজ ইকাল টু আই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এ আই আই ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তার মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম, সরি ম্যাট্রিক্স বলছি আমি বারবার, ডিটারমিনেন্ট, সরি, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বা বিপ্রতিসম ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 হয়ে যাচ্ছে। দেখতে কেমন হচ্ছে? ধরো এটা 0, এটা এ, এটা বি, এটা মাইনাস এ 0, এটা সি, তাহলে এটা হবে মাইনাস সি মাইনাস বি 0। এবার এটাকে আমি যদি ট্রান্সপোজ করি, দেখো আসছে কিছুই না, এটা A12, এটা 21, A12 ইজ ইকাল টু মাইনাস A21, বুঝতেই পারছো? এখানেও তাই A13 A31 মাইনাসের ডিফারেন্স। তো এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখানে আর একটা কনসেপ্ট আছে, সেটা হলো অপ্রতিসম বা স্কিউ ম্যাট্রিক্স, নট স্কিউ সিমেট্রিক, স্কিউ ম্যাট্রিক্স বা অপ্রতিসম। এখানে যেমন ফর অল, এটা ফর অলের সাইন, ফর অল আই জে এটা ট্রু, ফর অল আই জে, সরি আই ইকুয়ালস টু জে না, ফর অল আই জে এটা ট্রু, এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, এইটা ফর অল আই জে ইজ ইকুয়াল টু ট্রু। সেই জন্য এখানে কি হচ্ছে? ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 হচ্ছে। কিন্তু অপ্রতিসম বা স্কিউ ম্যাট্রিক্স, স্কিউ ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হয়? যে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, যখন কিনা আই নট ইকুয়ালস টু জে, আই আর জেটা যখন ইকুয়াল নয়, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলো সেক্ষেত্রে কিন্তু 0 নাও হতে পারে। অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা লিখলাম সেটা স্কিউ ম্যাট্রিক্স, স্কিউ ডিটারমিনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। কিন্তু আমি আরেকটা ডিটারমিনেন্ট লিখছি, সাপোজ ধর আমি D1 A B মাইনাস এ D2 C মাইনাস সি মাইনাস বি D3 লিখলাম। এবার সেক্ষেত্রে ডায়াগোনালগুলো কিন্তু নন জিরো, ডায়াগোনালগুলো নন জিরো, এবং এটাকে ট্রান্সপোজ করার ফলে এই পজিশনগুলোতে মাইনাসগুলো
চেঞ্জ হয়, মানে এই যে শর্তটা সেই শর্ত মানছে, AI j ইজ ইকুয়াল টু মাইনাস AJI ফর অল I নট ইকুয়ালস টু J, তার জন্য এই সূত্রটা সত্যি। সুতরাং এইটা কি হবে, অপ্রতিসম ম্যাট্রিক্স হবে বা স্কিউ অপ্রতিসম ডিটারমিনেন্ট হবে বা স্কিউ ডিটারমিনেন্ট হবে, কিন্তু স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ডিটারমিনেন্ট হবে না। এটা একটা সূক্ষ্ম পার্থক্য এই দুটো জিনিসের মধ্যে, গুলিয়ে ফেলিস না কখনোই, এদের একটা সূক্ষ্ম পার্থক্য। মানে এই গেল আমাদের সিমেট্রিক, স্কিউ আর হচ্ছে স্কিউ সিমেট্রিক। এবার আমরা চলে আসছি নির্ণায়কের প্রয়োগ, অর্থাৎ ডিটারমিনেন্টের এতক্ষণ পরে আমরা অ্যাপ্লিকেশন করব, কি কাজে আমাদের ব্যবহার হচ্ছে। দুটো এখানে অ্যাপ্লিকেশন আছে, একটা হলো সরল সমীকরণ সমাধান আর একটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা কিছুই নয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কি জানি, যে আমাদের তিনটে স্থানাঙ্ক দেওয়া থাকে, তাই তো, ত্রিভুজের ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে যখন স্থানাঙ্ক দেওয়া থাকে, স্থানাঙ্কগুলো কীভাবে দেওয়া হয়, ধর x1 y1, x2 y2 আর x3 y3, এই তিনটে স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটে শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এই যে ডিটারমিনেন্টটা, সেই ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করলে দেখবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা পড়েছিলাম ঠিক সেই সূত্রটা আসবে। ত্রিকোণমিতি ক্লাস 9 যে সূত্রটা আমরা পড়েছিলাম ঠিক সেই সূত্রটা আসবে, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। অবশ্যই একক লিখতে হবে, বর্গ একক, বর্গ একক। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা জানি ডিটারমিনেন্ট যখন এক্সপানশন করা হয়, এটা আমরা অবশ্যই ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপান্ড করেছি, সেটা প্রথমেই বলে দিই, এটা ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপান্ড করা। তো ফার্স্ট কলামের রেসপেক্টে যখন এক্সপান্ড করছি, তোদের মনে হতেই পারে যখন x2টা লিখলাম এখানে, এমন তো মাইনাস লেখা উচিত ছিল। হ্যাঁ, আমরা মাইনাস লিখতাম, তাহলে মাইনাস x2 যদি লিখতাম, তাহলে মাইনাস x2 ইন্টু কী লিখতাম, y1 ইন্টু 1 অর্থাৎ y1 মাইনাস y3 মাইনাস y3। তো আমরা কি করেছি, এই মাইনাসটাকে ভেতরে অ্যাবজর্ব করে দিয়েছি, কি করেছি, এই মাইনাসটাকে ভেতরে এনে মাইনাস y1 প্লাস y3 করে দিয়েছি। দেখ এখানে চেঞ্জ হয়েছে, এটা জাস্ট ঘুরে গেছে, তো সেই জন্য এই মাইনাসটা প্লাস লিখেছি। প্লাস লিখলাম কেন, যাতে ত্রিকোণমিতির ক্লাস 9-এর যে সূত্রটা তোরা পড়েছিলি সেই সূত্রের সঙ্গে এটাকে মিলিয়ে নিতে পারিস, আর কিছুই না। তার মানে এই যে সূত্রটা এসছে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট থেকেই এসছে, সেই জন্য আমরা 9-এ কী করি, এই সূত্রটা, এই বড় সূত্রটাকে মুখস্থ করি, কিন্তু এখন আমরা জেনে গেলাম যে এই ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করলে হয়ে যাবে। তাহলে এবার এই ডিটারমিনেন্টের তো অনেক রকম রুলস আছে, অনেক প্রপার্টিস আছে, যে প্রপার্টিসগুলো দিয়ে এই ডিটারমিনেন্টটাকে আমরা আরও ছোটো করে নিতে পারি, অনেক সিম্পলিফাই করে নিতে পারি, তাই তো, সিম্পলিফাই করে তারপর ক্যালকুলেট করতে পারি। আমাকে এত বড় গুণটা না করলেও চলে, এখানে যেহেতু 3টে 1 আছে, আমরা দুটো রো অপারেশন করে দিলেই ডিটারমিনেন্ট অনেক সিম্পলিফাইড হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা ক্যালকুলেট করতে অনেক ইজি হবে, ঠিক আছে। তো আর কিছুই না, এটাই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু এবং ত্রিভুজের ক্ষেত্রফল। এবং ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কখনোই নেগেটিভ হয় না, তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যে সাংখ্য মানটা, এখান থেকে সাংখ্য মানটা নেওয়া হয়, এত এর সাংখ্য মানটাই নেওয়া হয়। তার মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে এইটা যেটা পেলাম তার মড, যেরকম এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন পড়েছিলাম তার বাইরে থার্ড ব্র্যাকেট না লিখে একটা মড সাইন দেওয়া থাকতো, থার্ড ব্র্যাকেট তো আমি এখানে দিলাম, কিন্তু থার্ড ব্র্যাকেটের বদলে একটা মড সাইন দেওয়া থাকলো। মড সাইন দেওয়া থাকতো কেন, তার কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, তাই মড ভ্যালুটা দিয়ে আমরা জাস্ট মানটা বা সাংখ্য মানটাকে বার করে নিতাম, ঠিক আছে, আর কিছুই না। এই গেল ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট ক্যামার্স রুল, যেটা পরীক্ষায় 100% বা 99.9% আসেই একটা, এটা আমরা ধরে নিতে পারি। তো ক্যামার্স রুলের সাহায্যে সমীকরণ সমাধান করা হয়। এখানে অবশ্যই আমরা 3টে সমীকরণ নিয়ে করব, কারণ দুটো সমীকরণ সমাধানের জন্য আমাকে এত কষ্ট করে ক্যামার্স রুল অ্যাপ্লাই করার দরকার নেই। আমরা তার জন্য ক্লাস 9-এ অনেক পদ্ধতি শিখে এসেছি, 4টে পদ্ধতি শিখেছিলাম, তো সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করব। এখানে যখন 3টে আননোন হয় তখন আমাদের সমাধান করাটা একটু জটিল হয়ে যায়, যার জন্য আমরা ক্যামার্স রুলটা প্রয়োগ করলে অনেক ইজিলি জিনিসটা করতে পারি। তো আমি করছি 3টে সমীকরণ লিখছি,
এই তিনটে সমীকরণ লিখছি, তিনটে আননোন, তাই তিনটে সমীকরণ। ক্লাস 9-এও আমরা পড়েছিলাম যে দুটো সমীকরণ দেওয়া থাকলেই তার যে সবসময় সমাধান করা যায় তার কিন্তু কোনো মানে নেই। সমীকরণ সমাধানের ক্ষেত্রে তিন ধরনের প্রপার্টি ছিল। একটা হচ্ছে একটাই মাত্র সলিউশন থাকবে, অর্থাৎ ইউনিক সলিউশন। একটা ছিল বহু সলিউশন থাকবে, মানে একাধিক সলিউশন থাকবে, ঠিক আছে, মোর দ্যান ওয়ান। আর একটাতে ছিল যে কোনো সলিউশনই থাকবে না, অর্থাৎ যখন সরলরেখা আঁকা হয় তিন রকমের ছবি হতে পারে। এক হচ্ছে প্যারালাল হতে পারে, আরেকটা কি হতে পারে, পরস্পরকে ছেদ করতে পারে, আরেকটা হতে পারে দুটো সরলরেখায় একই লাইন দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হয়, কোনো সমাধান সম্ভব নয়, তার কারণ দুটো কখনোই ছেদ করবে না, সুতরাং সমাধানও সম্ভব নয়। এক্ষেত্রে কি হয়, একটাই বিন্দুতে ছেদ করছে, সুতরাং একটাই সমাধান। আর দুটো সরলরেখা যদি সমপাতিত হয় তার মানে কি হবে, যে সবগুলো বিন্দুতেই তো ছেদ করে যাচ্ছে, সবগুলো বিন্দুতেই মিলিত হচ্ছে, তাহলে সবগুলো বিন্দুই সমাধান, মানে সেক্ষেত্রে অসংখ্য সমাধান। তিনটে দিয়ে আমরা করছি এখানে। তো তার জন্য আমাকে এখানে চারটে ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ডেল মানে এটা কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট বা A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3, এই একটা ডিটারমিনেন্ট। ডেল্টা ওয়ান ডিটারমিনেন্টে হলো এই ফার্স্ট কলামটাকে চেঞ্জ করে দেবো আমি কনস্ট্যান্ট এলিমেন্টগুলোকে দিই, অর্থাৎ K1 K2 K3, বাকিটা সেম থাকবে B1 B2 B3 C1 C2 C3। এটা আমাদের ডেল্টা ওয়ান। ডেল্টা টুটা তাহলে বুঝতেই পারছিস কি হবে, সেকেন্ড কলামটা চেঞ্জ হয়ে যাবে, ফার্স্ট আর থার্ডটা সেম থাকবে, এটা হয়ে যাবে K1 K2 K3, আর এটা হচ্ছে C1 C2 C3 হলো। ডেল্টা থ্রি ইকুয়ালস টু A1 A2 A3, B1 B2 B3, K1 K2 K3। এই ফার্স্টে আমাদের কাজ হলো চারটে ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করা। তারপরে আমরা এক্সটা কীভাবে পাবো, এক্স ইকুয়ালস টু ডেল ওয়ান বাই ডেল, y ইকুয়ালস টু ডেল টু বাই ডেল, আর জেড ইকুয়ালস টু ডেল থ্রি বাই ডেল। এবার এখানেও ঠিক তিনটে ঘটনা ঘটবে, ইউনিক সলিউশন, মোর দ্যান ওয়ান সলিউশন, আর নো সলিউশন। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ইউনিক সলিউশন, একটি সমাধান, একটি মাত্র সমাধান, সেক্ষেত্রে অবশ্যই ডেল্টা নট ইকুয়ালস টু জিরো। নিচের এই এলিমেন্টটা অর্থাৎ ডেল্টার ভ্যালুটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, নন জিরো ডিটারমিনেন্ট হয়, তার মানে একটাই মাত্র সমাধান সেক্ষেত্রে থাকবে। 2 নম্বর, অসংখ্য সমাধান। অসংখ্য সমাধান, অসংখ্য সমাধানে কি হবে, ডেল ইকুয়ালস টু জিরো, এবং বাকি যে তিনটে ডিটারমিনেন্ট পেলাম অর্থাৎ ডেল্টা ওয়ান ডেল্টা টু আর ডেল্টা থ্রি, এরা প্রত্যেকেই জিরো, ঠিক আছে, এরা প্রত্যেকেই জিরো। আর 3 নম্বর কেস, সমাধান অযোগ্য বা সমাধান থাকবে না, ইনকনসিস্টেন্ট, সমাধান থাকবে না। কখন, যদি ডেল ইকুয়ালস টু জিরো হয় এবং কমপক্ষে একটি ডেল ওয়ান, আচ্ছা একটিটা পরে লিখছি, ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এর একটি অশূন্য, অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটার ভ্যালু যদি নন জিরো হয় এবং অবশ্যই ডেল্টার ভ্যালু যদি জিরো হয়, তাহলে আমরা বলবো পুরো সেট অফ ইকুয়েশনস আর ইনকনসিস্টেন্ট।
ঠিক আছে, ইনকনসিস্টেন্ট হবে, সেখানে কোনো সলিউশন থাকবে না বা অসংগত হবে। এই গেল আমাদের ক্যামার্সের রুল। মানে খুব একটা কঠিন কিছুই না, শুধু এখানে 4টে ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এটাই যা একটু টাইম টেকিং, আর কিছুই না। এবার ডিটারমিনেন্টের এখানে যদি ভ্যালুগুলো খুব ছোট থাকে বা তোরা যদি কোনো রুলস অ্যাপ্লাই করে সেটাকে অনেক সিম্পলিফাইড করতে পারিস তাহলে কোনো অসুবিধাই নেই। আর যদি সিম্পলিফাইড করতে না পারিস, কিছুই করার দরকার নেই, জাস্ট সিম্পলি এক্সপানশন করে যা, মানে ফর্মুলা দিয়ে এক্সপান্ড করে গেলেই ডিটারমিনেন্টের ভ্যালুগুলো আমরা পেয়ে যাবো, এবং সেটা করতে খুব বেশি টাইম লাগবে আমার মনে হয় না। তো এক্ষেত্রে এই 4টে ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করে আমাকে দেখে নিতে হবে যে 3টে কেসের মধ্যে কোনটাতে পড়ছে। যদি ডেল্টা নট ইকোয়ালস টু 0 হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, এক্স ওয়াই জেড ইজিলি পেয়ে যাবো। আর যদি ডেল্টা ইকোয়ালস টু 0 হয় সেক্ষেত্রে দুটো জিনিস দেখতে হবে, যে এই 3টের মধ্যে কোনোটা নন জিরো আসছে কিনা। আর 3টের মধ্যে কোনোটা যদি নন জিরো এসে যায় তাহলে তো অসংগত হয়ে যাবে, সমাধান থাকবেই না। সেক্ষেত্রে যেখানে গিয়ে নন জিরো ডিটারমিনেন্ট পাবি সেখানেই স্টপ করে দিবি, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3-র মধ্যে যেখানে গিয়ে আমরা নন জিরো একটা ডিটারমিনেন্ট পেয়ে যাব সেখানেই আমরা ক্যালকুলেশন স্টপ করে দিয়ে আর ক্যালকুলেশন করবো না, ইনকনসিস্টেন্ট করে দেবো বা অসংগত করে দেবো। আর যদি এমন হয় যে 3টেকেই আমরা 0 পেয়ে গেলাম সেক্ষেত্রে তো কিছু বলার নেই, সেক্ষেত্রে অবশ্যই আমরা লিখবো অসংখ্য সমাধান। তো এই গেল আমাদের রুলস। আমি কতগুলো এমসিকিউ এবং এসিকিউ এর ছবি তুলে তোদের পাঠিয়ে দেবো, যেমন আগের ডিটারমিনেন্টের ছবি আমি পাঠিয়েছিলাম তেমনই, আর একটা যেটা ক্যামেরা স্টুল করেও আমি তোদের ছবি পাঠিয়ে দিচ্ছি। তো সেই ছবিগুলো তোরা দেখবি, আর বাকি যেগুলো আমি করে দিলাম না সেগুলো অবশ্যই করার চেষ্টা করবি। ডিটারমিনেন্টটা আমি আজকে থিওরিটিক্যালি শেষ হলো, অঙ্কগুলো দিয়ে দিলেই তোদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা ম্যাট্রিক্সটা শুরু করব। এই ম্যাট্রিক্সের বড় চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই আমরা একটা এক্সাম নেবো, ঠিক আছে? কারণ এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা করতে আমরা অনেকটা টাইম নিয়ে ফেলেছি, সেই জন্য তোরা হয়তো কিছুটা বোরও হয়েছিস, আমি আগেও বললাম। তো সেই বোরনেসটা কাটানোর জন্য একটা এক্সাম নেওয়া দরকার। তো ত্রিনাদি হয়তো নেক্সট উইক তোদের এক্সাম নেবেন, ত্রিনাদির এক্সামটা নেওয়া হয়ে যাক। তো পুজোর আগ দিয়ে আমি আর একটা এক্সাম নিয়ে নেবো। পুজোর মধ্যে আর ক্লাস করাবো না, তোরা সেই কটা দিন একটুখানি রিল্যাক্সেই কাটাস, আনন্দ করিস, তারপরে আমি আবার ক্লাস করাবো, ঠিক আছে? তো পুজোর আগে হয়তো এই ম্যাট্রিক্সটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। পুজোর আগে ম্যাট্রিক্সটা শেষ করে আমি চেষ্টা করবো তোদের একটা এক্সাম নেওয়ার। তো তোরা আগে যে ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা পড়েছি সেটা এবং এই ডিটারমিনেন্টটা ভালো করে প্র্যাকটিস করতে থাক। ম্যাট্রিক্সটা শেষ হলেই কিন্তু আমি তোদের এক্সামটা নিয়ে নেবো, ঠিক আছে?